আমরা এমন একটা যুগে বসবাস করছি যে যুগে ইনভেনশন ইনভেনশন অ্যান্ড ইনভেনশন, রিসার্চ অ্যান্ড মোর রিসার্চ। অর্থাৎ মানুষের দৈনন্দিন যে চাহিদা রয়েছে, দৈনন্দিন যে জানার ইচ্ছে রয়েছে, সেটা অনবরত অগ্রসর রয়েছে এবং তাকে রোধ করে কার সাধ্য। যার জন্য আমরা দেখেছি যে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ইনভেনশনে দিনে দিনে ওটা রিফাইন হতে 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 আরও সূক্ষ্মতর জায়গায় যাচ্ছে। আপনারা দেখে থাকবেন মোবাইল প্রথম যখন বেরোলো একটা বড় সাইজের বেরোলো, এখন সেটা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় চলে যাচ্ছে। একদম ছোট্ট একটু মোবাইল, তার মধ্যে অপশন অনেক বেড়ে যাচ্ছে, হাজার রকম জিনিস, ঘড়ি রয়েছে, অমুক রয়েছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আবার দেখবেন যদি পুরনো রেডিও থাকে, সে রেডিও কোথায় ছিল, আর আজকে মোবাইলের মধ্যে রেডিও আছে। টিভির আগে প্রথম যখন আবিষ্কার ছিল, বা রেল ইঞ্জিনের যে আবিষ্কার ছিল, সমস্ত ক্ষেত্রে যে কোনো ইনভেনশন যখন প্রথম হয়, তারপর সেটা ধীরে ধীরে মানুষ তার নিত্য প্রয়োজনের জন্য সেটাকে ধীরে 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 আবিষ্কৃত জিনিসটাকে রিসার্চ করতে 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 একদম রিফাইনমেন্ট পরিস্থিতিতে নিয়ে যায়। আর এই কাজটা সবাই মিলে হয়তো করে থাকেন, কিন্তু কেউ না কেউ নেতৃত্ব দেন। আর সেই নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এই সময়কার সবচেয়ে বিখ্যাত স্বনামধন্য যিনি, তিনি হলেন কে.এস. কৃষ্ণমূর্তি। যার তিনি যে সিস্টেমটাকে আবিষ্কার করে গেছেন, বা যে সিস্টেমটা বলে গেছেন বা বলতে চেয়েছেন, সেই সিস্টেমটাই হলো কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি বা কেপি সিস্টেম। এই কেপি সিস্টেমকে অনেকে বলতে লজ্জা পান। মানে জ্যোতিষীদের মধ্যে একটা জিনিস দেখেছি, স্বীকার করলে বড্ড কষ্ট লাগে। মানে আমি বিরাট একটা জ্যোতিষ, ব্যাপারটা তা নয়। অনেকে বলেন, দেখবেন স্টেলার অ্যাস্ট্রোলজার। স্টেলারটা যদিও কেপির মধ্যে পড়ছে না, কিন্তু মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজার অনেকে বলে থাকেন। এই মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজিটা কিন্তু কেপির মধ্যেই পড়ে থাকে। তাহলে আমাদের আগে জানতে হবে যে মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজিটা কি, আর কেপি অ্যাস্ট্রোলজিটা কি, এবং কেপি অ্যাস্ট্রোলজির প্রয়োজনীয়তাটা আবার কোথায়। আমরা তো সনাতন অ্যাস্ট্রোলজির উপর নির্ভরশীল। এখনো পর্যন্ত আপনারা রাশিফল দেখেন বা লগ্নফল দেখেন, একটা রাশি 30 ডিগ্রি বা একটা লগ্ন 30 ডিগ্রি। প্রথমত রাশিফল মেলে না, কোনোদিনই মিলবেও না। লগ্নফল যদি খানিকটাও মেলে, সেটা গোচরের ভিত্তি করে দশাপতি যদি থাকে, তাহলে সেটা খানিকটা মিলতে পারে। কিন্তু ওই যে বললাম, এর আগের প্রোগ্রামে দেখিয়ে গেছি যে বাকচাতুর্যের দ্বারা জ্যোতিষীরা অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়, যেটা আমরা বুঝতে বাধ্য হই। ব্যাপারটা ঠিক তা না। এই মাইক্রো স্টেলার সিস্টেমটা কেন এবং কিসের প্রয়োজনে, সেইটাই আজকের আমাদের বিচার্য বিষয়। আর সেইটা আমরা খুব বিস্তরে আলোচনা করবো আজকে। আপনারা প্রোগ্রামটা যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে খানিকটা উৎসাহ দেখান বা জানার চেষ্টা করেন বা জানতে ইচ্ছে প্রকাশ করেন, অনেক সময় আমরা শুনে বোকা হয়ে যাই যে তাহলে এই একটা বড় জিনিস অন্য কিছু শেখাচ্ছে। ব্যাপারটা তা না। নলেজের জন্য, জানার জন্য। এর আগের দিন আমি বলেছিলাম যে নিজেই লগ্ন এবং রাশি কিভাবে জানা যায়, সেটা ঠিক আমার আগের এপিসোডে আমি বুঝিয়েছিলাম। তো আজকে শেখাবো যে মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি সিস্টেম বা কেপি সিস্টেম, সেই জিনিসটা কি এবং তার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন লাইফে, সেটাই আজকের বিচার্য বিষয়। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আজকে আমরা আলোচনা করব সনাতন জ্যোতিষ থেকে কৃষ্ণমূর্তি পদ্ধতি, এই যে যাত্রাপথ, কিসের ভিত্তিতে যাত্রাপথ, কি জন্য যাত্রাপথ, এবং কোন গাণিতিক নিয়মকে সামনে রেখে এই যাত্রাপথ। একটা কথা এখানে বলতে হয় যে জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো হয়তো নয়, একটু আলাদা। কারণ কি, অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো বিজ্ঞানের অন্যান্য শাখায়, আপনি ভৌত বিজ্ঞান বলুন বা যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখায় দেখবেন, সেখানে একটা গাণিতিক সিস্টেম থাকে। ওই গাণিতিক সিস্টেম থেকে অঙ্ক করতে 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 একটা পরিণতির দিকে বিজ্ঞানের এগোয়। কিন্তু অ্যাস্ট্রোলজি গণিত তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে রয়েছে পর্যবেক্ষণ, অনুধাবন, এই কথাগুলো যুক্ত হচ্ছে। কারণ কি, এটা আজকের দিনে নয়, এটা একদম আদিকাল থেকে এই জিনিস হয়েছে। যখন মানুষ সবে শিক্ষিত হতে শুরু করলো বা শিক্ষার আলোকে আলোকিত হতে শুরু করেছিল আমাদের আদিপুরুষরা, তখন কিন্তু মহাকাশের দিকে তাকিয়ে তাকিয়েই তারা নিরীক্ষণ করেছিল যে এই পৃথিবীতে কিভাবে দিনরাত হয়, কিভাবে গ্রহণ হচ্ছে বা কিভাবে হচ্ছে। আবার ওপরে যে গোলাকার বস্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কেউ মিটমিট করছে, কেউ স্থির আলো রয়েছে, এগুলো কি, এখান থেকে কত কিলোমিটার দূরে আছে ইত্যাদি মানুষের মনে কিন্তু প্রশ্ন জেগেছিল। আর সেই গভীর অনুধাবন এবং পর্যবেক্ষণ থেকে ধীরে ধীরে যে সাবজেক্টটির জন্ম
হয়েছিল এই ধরাধামে, সেটি হলো অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোনমির একটা পার্ট, কিন্তু পুরোটা অ্যাস্ট্রোনমি নয়, কারণ অ্যাস্ট্রোনমিটা পুরো পিওরলি গাণিতিক সিস্টেমে যাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু ফলাদেশ নেই। আর অ্যাস্ট্রোলজিতে ফলাদেশ আছে, অর্থাৎ একটা মানুষ বা পৃথিবীর যে কোনো জীবের ক্ষেত্রে জন্ম মুহূর্ত থেকে সে তার ভাগ্য নিয়ে জন্মায়, আবার মৃত্যু পর্যন্ত তার ভাগ্য তার সাথে চলতে থাকে। এটাই হলো অ্যাস্ট্রোলজি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাস্ট্রোলজিতে প্রথম কী ছিল এবং তারপর যাত্রাপথটা কীভাবে হলো, সেইটাই নিয়ে এখন আমি বলছি। প্রথমে মানুষ ভেবেছিল যে আমি যে গ্রহটিতে বা যে বস্তুর উপর দাঁড়িয়ে রয়েছি এটা সমতল ভূমি, চ্যাপ্টা। কারণ কি, আমার দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর তো আমি সমান দিচ্ছি, সুতরাং এটা চ্যাপ্টা। কিন্তু কালের অতিক্রম যত করেছে তত মানুষ বুঝেছে যে না, আমি যেটার উপর দাঁড়িয়ে রয়েছি এটা গোলাকার, এবং পৃথিবীতে সমস্ত কিছু গোলাকার। কারণ কি, সবাই একটা ঘূর্ণন অবস্থায় রয়েছে, সবসময় পৃথিবীকে ঘুরছে গ্রহগুলো, আবার নিজের অক্ষপথেও ঘুরছে। কক্ষের সাথে সাথে অক্ষে ঘুরতে ঘুরতে সমস্ত জিনিসটা কিন্তু বর্তুলাকার বা গোলাকার হয়ে গেছে। এবারে আমরা একটি গোলাকারের ডিগ্রিকালি ভাগ করলাম, যে একটি গোলাকারের পরিধি যদি ধরি সেটা হলো 360 ডিগ্রি। এবারে এই 360 ডিগ্রিতে যারা বসবাস করছে বা যাদের অবস্থান, তারা কি সবাই সমান? সমান নয়। কেন সমান নয়? প্রশ্ন এলো এখান থেকে, যে সমান নয় কেন? আমরা পৃথিবীর অধিবাসী, আমরা সবাই মানুষের মতো দেখতে, আমাদের ভাগ্য একই হতে পারে, আমাদের সমস্ত কিছু সব একই হতে পারে। ওর এটা হচ্ছে, আমার হচ্ছে না কেন, আমার হচ্ছে ওর হচ্ছে না কেন? তখন থেকে মানুষ শুরু করলো যে কেন হচ্ছে না। এই কেন জিজ্ঞাসা করতে করতে মানুষ বহু বছর, বহু শতাব্দী, বহু হাজার বছর পেরিয়ে এসে আবিষ্কার করেছিল যে না, সময় একটা ব্যাপার। দিনে জন্মালে এক হতে পারে, রাতে জন্মালে আর একটা ভাগ্যফল হতে পারে। আবার দেখা গেল দিনে অনেকেই জন্মাচ্ছে, তাদের ভাগ্য আলাদা। তাহলে দিনের কোন সময়, সকাল বিকাল সন্ধ্যে হতে পারে, রাতেও সেই রকম ডিভাইড করলো। তো এই করতে করতে এক সময় আমরা আবিষ্কার করলাম যে না, আমরা 12টা ঘরে ভাগ করি। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যদি 360 ডিগ্রিকে 12টা ঘরে ভাগ করতে পারি, তাহলে এই 12টা ঘর দেখে দেখে আমরা কিছুটা বলতে পারবো। অর্থাৎ বছরের এই সময় জন্মালে এই হবে, ওই সময় জন্মালে ওই হবে। আমরা নিরীক্ষণ করি। ওই নিরীক্ষণ চলতে চলতে আবার মানুষ সেখান থেকে কি করলো, আরো মহাকাশের দিকে তাকালো, দেখলো না, আমাদের গ্রহরা আছে কোথায়, গ্রহদের অবস্থান থেকে ভাগ্য নিরূপিত হতে হবে। তাই হলো যে বৃহস্পতি এখানে ছিল, তাহলে মেষ লগ্নে জন্ম হলো, তাহলে বৃহস্পতি এখানে থাকলে এই রেজাল্ট পেলো। ও বৃষ লগ্নে জন্মালো, ও আলাদা হয়ে গেল। এইভাবে লগ্ন অর্থাৎ 30 ডিগ্রি একটা স্প্যান ধরে, সেই 30 ডিগ্রি স্প্যানে যে জন্মালো সেই হিসেবেই একটা ক্যালকুলেশন হতে থাকে। দেখুন, এইটা একটি আমরা বৃত্ত জন্ম, অর্থাৎ এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীকে 360 ডিগ্রি যে পরিধি আছে, এই পরিধিটাকে আমরা ডিভাইড করলাম। এক একটা জায়গা বেরোলো কত, 30 ডিগ্রি। এগুলো সমান ভাগে ভাগ করেছি আমরা, অর্থাৎ এক একটা বেরোলো, রাশি বা লগ্ন বেরোলো 30 ডিগ্রি। ধরুন এই মেষ রাশি, আবার এটা হলো মকর, আবার এটা হলো কর্কট। এবারে এর মধ্যে এই খান থেকে আমরা ধরতে পারলাম যে গ্রহগুলো কোথায় আছে, কারণ ওটা আমরা টেলিস্কোপ ততদিনে আবিষ্কার হয়ে গেছে, বা জ্যোতিষীরা বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে বুঝেছে যে আমরা অনেকগুলো গ্রহ সমাবিষ্ট হয়ে, অর্থাৎ 7খানা গ্রহ আমাদের আছে সৌরজগতে। এই 7খানাটাকে আমরা ধরে এগোতে থাকি। এই 7খানাকে যখন এরা দেখলো যে বিভিন্ন পজিশনে আছে, তখন আবিষ্কার হয়ে গেছে যে আমরা 12 ভাগ করে নিয়েছি, কে কোন ভাগে আছে সেই হিসেবে ভাগ্য পাল্টাতেই পারে। যে বৃহস্পতি ধরুন এখানে মেষে আপনি জন্মালেন লগ্নতে, আপনার 4র্থ স্থানে বৃহস্পতি রয়েছে বা 10মে শনি রয়েছে, এই হিসেবে একটা ক্যালকুলেশন কিন্তু তৈরি হলো। কিন্তু তাতেও দেখা গেল যে কোথাও যেন মিলছে না, 100% হচ্ছে না। আরও প্রশ্ন জাগছে মনের মধ্যে যে হচ্ছে না কেন, একটু হলেও তো হয়েছে, তাহলে পুরোটা হচ্ছে না কেন? অনুসন্ধান চলল। তখনকার দিনে বিজ্ঞানীরা, আমি বিজ্ঞানী বলবো এই কারণে, কারণ কি আমরা এখন যাদের বিজ্ঞানী বলি তখন তারা বিজ্ঞানীর চেয়েও অনেক বেশি ঊর্ধ্বে ছিল, আমি মনে করি। এইবারে শুরু হলো নতুন অধ্যায়। কি, এই যে ডিগ্রিগুলো আমরা 30 ডিগ্রি করে ভাগ করেছি, এবারে এই ডিগ্রিগুলোকে আমরা সোজা করে দিলাম, আরো বিস্তৃত করে দিলাম, অর্থাৎ যে যার অংশ ভাগ করলাম। হয়ে গেল।
এবারে এই অসংখ্য যে মিটমিটে উজ্জ্বল জ্যোতিষ্ক, যেগুলোকে আমরা এখন নক্ষত্র বলে থাকি, তারা বলে থাকি, এই তারা বা নক্ষত্র, এদের প্রভাবকে আমরা ক্যালকুলেশনের মধ্যে ঢোকালাম। কারণ কি, এই রাশি সাপোজ ধরুন এই যে মেষ রাশি 30°, আবার তুলা 30°, এও 30°, সব 30°। এই 30°-র মধ্যে আমরা দাগ টেনে দেখলাম, এই 30° যে দাগটা, এই দাগের মধ্যে আমরা দেখলাম অসংখ্য নক্ষত্র বসবাস সমস্ত জায়গায়, শুধু এটা এটা ওটা সব জায়গায়, সমস্ত মহাকাশ আকাশের দিকে যখন আমরা তাকাই জ্যোৎস্না রাতে, তখন আমরা কি গুণে শেষ করতে পারি যে কত কত নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি? পাই না। ঠিক তেমনি এবারে এই নক্ষত্রগুলোর মধ্যে তারা টেলিস্কোপ ব্যবহার করলেন, জাজমেন্ট করতে শুরু করলেন যে কোন নক্ষত্রগুলো আমাদের কাছাকাছি আছে। কারণ কি, পৃথিবীরও যে উপরিভাগ, এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করছে বা পৃথিবীকে কোন তারাগুলো প্রভাব বিস্তার করতে পারে, এই ধরনের দূরত্বে কারা আছে, এবং সেই লক্ষ্য করতে গিয়ে তাদের যে আবিষ্কার হলো সেটা হলো নক্ষত্র আবিষ্কার। একটা কথা এখানে বলে রাখি, কোনো নক্ষত্র বা প্রত্যেকটি নক্ষত্র কয়েকটি নক্ষত্রের সংযুক্তিকরণ ঘটে তার নামকরণ করা হয়েছে। যেমন এই মেষ রাশিতে অনেক নক্ষত্রের মধ্যে আমরা নামকরণ করেছি। ধরুন এই যে একটা নক্ষত্র এরকম এরকম রয়েছে, এবারে এখানে তারা রয়েছে 1, 2, 3, 4, 5টা, এই 5টা নক্ষত্র রয়েছে। 5টা নক্ষত্র নিয়ে একটা শেপ কল্পনা করা হয়েছে, শেপ সাইজ, আর সাইজ অনুসারে এই নক্ষত্রের একটা নামকরণ করা হয়েছে। এই নক্ষত্রের অবস্থান কোথায় না এইখানে, তারপরে নক্ষত্র এখানটা, তারপরে নক্ষত্র এইখানটা, অর্থাৎ দুটো ঘরের মাঝখানে। এইবারে এই নক্ষত্রগুলোকে প্রথম নক্ষত্র, এখানে টোটাল আমাদের পূর্বজরা ভাগ করেছেন 27 ভাগে, অর্থাৎ নক্ষত্রের নামকরণ করেছেন 27। তো এই 27টা নক্ষত্র এই 360° যে পরিসর রয়েছে, এই 360°-র মধ্যে 27টি নক্ষত্র অবস্থান করছে। তাহলে 360° ডিভাইডেড বাই 27 করলে 13°20' করে এক একটি নক্ষত্রের স্প্যান, অর্থাৎ ইনি 13°20', ইনি 13°20', ইনি 13°20', ইনি 13°20', এইভাবে হতে হতে পুরো 360° কভার হচ্ছে। তাহলে প্রেডিকশনটা কি হলো? প্রথমে আমরা প্রেডিকশন করছিলাম রাশি বা লগ্ন ধরে, তারপরে আমাদের পূর্বজরা প্রেডিকশন করলেন নক্ষত্র ধরে, অর্থাৎ কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেই নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক কি হতে পারে, সেটা দীর্ঘদিন পর্যবেক্ষণ বা অনুধাবন করার পর সিদ্ধান্তে আসে যে অশ্বিনী নক্ষত্র হলে এই হবে, ভরণী নক্ষত্র হলে ওই হবে। প্রত্যেকটি ফল আলাদা আলাদা, আর এইটাকে বলা হয় স্টেলার অ্যাস্ট্রোলজি বা নাক্ষত্রিক জ্যোতিষ। যখন আমরা শুধু রাশি বা লগ্ন দেখি না, আমরা নক্ষত্র দেখে যখন প্রেডিকশন করছি, সেটাকে বলছি কি স্টেলার অ্যাস্ট্রোলজি। এই পর্যন্ত বোঝাতে পারলাম। এরপরের ধাপে আসছি মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজিতে। 13°20' হলো এক একটি নক্ষত্রের স্প্যান, এটা আগেই বললাম। এইবারে আসুন, এটা একটা বড় করা হয়েছে, এটা হলো একটা চার্ট, চার্টের এই দিকের একটা ঘর, ধরুন মকর ধরা হয়েছে, এটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, ঠিক আছে, এটা মাঝখানটা, এটা একটা রাশি, এদিকে একটা রাশি, এদিকে একটা রাশি। আমরা বড় করে দেখিয়েছি বোঝার সুবিধার্থে। এই ঘরটিতে নক্ষত্র পড়বে কটা? 13°20' করে এক একটা নক্ষত্র হলে একটা হলো 13-20, পরেরটা হলো 13-20, আর তারপরেরটা থাকছে কত? 3-20, অর্থাৎ এর বাকি অংশটা পরের ঘরে যাচ্ছে। আমাদের বিচার্য বিষয় হলো একটা বুঝলে সবগুলোই বোঝা যাবে, অসুবিধার কিছু নেই। এই 13°20'টাকে আমরা কি করলাম, সাপোজ ধরা যাক এটা কেতু নক্ষত্র বা শুক্রের নক্ষত্র বা শনি নক্ষত্র, যে কোনো নক্ষত্র ধরি বোঝার সুবিধার্থে, যে নক্ষত্র ধরি না কেন, এটি ধরুন কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র মেষের ঘর পড়েছে, ঠিক আছে, বা অন্য ঘর পড়েছে, 3 জায়গায় কেতুর নক্ষত্র পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্র,
এবারে অশ্বিনী নক্ষত্রে 13°20' অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্র হয়, অর্থাৎ অশ্বিনী নক্ষত্র ফল দেবে কেতুর মতো করে। তো এই অশ্বিনী নক্ষত্রতে মাইক্রোস্টেলার, এটা ছিল পুরোটা ছিল স্টেলার অ্যাস্ট্রোলজি। আর এই যে ছোট ছোট ভাগ করা হলো, অর্থাৎ যতগুলো আমাদের গ্রহ আমরা ধরে থাকি 9খানা রাহু কেতুকে নিয়ে, এই প্রত্যেকটা নক্ষত্রকে 9 ভাগে ভাগ করা হলো। কিভাবে ভাগ করা হলো? যে সমান 9 ভাগে ভাগ হবে না, স্প্যান অনুসারে ভাগ করা হলো। কিভাবে? ধরুন শুক্রের দশা 20 বছর, আবার কেতুর দশা 7 বছর, বিংশোত্তরী মতে। রবির দশা 6 বছর। তো রবি 6-এর জন্য যে স্প্যানটা হবে, শুক্রের জন্য আরো একটু বড় স্প্যান হবে। অর্থাৎ দশা 120 বছর ধরে এই 13°20' অর্থাৎ 80 মিনিট টোটাল। কারণ কি 60 মিনিট হলে 1 ডিগ্রি ধরা হচ্ছে, এটা আমাদের ঘন্টা মিনিটের মতোই হিসেবটা হচ্ছে এখানে। তো এখানে যখন 800 মিনিট হচ্ছে, 800 মিনিট ডিভাইডেড বাই 120 বছর ইন্টু যার দশাকাল যত বছর হয়, সেই অনুসারে যার দশা শুক্রের স্প্যানটা সবসময় একটু বড় থাকবে, কারণ শুক্রের দশা হয় 20 বছরে। আবার রবি সবসময় ছোট জায়গা নেবে, কারণ তার দশা মহাদশা হয় 6 বছরে। তো সেই হিসেবে এটা যদি আমাদের কেতুর নক্ষত্র হয়, অর্থাৎ এই স্টেলার বা নাক্ষত্রিক জ্যোতিষে এটা যদি কেতুর নক্ষত্র হয়, ভাগ করা হলো কি, প্রথম পার্ট দেওয়া হলো কেতুকে, ফার্স্ট পার্ট। কেতুর পর দশা যেভাবে হয় বিংশোত্তরী দশা, সেভাবেই ডিস্ট্রিবিউশন হয়। কেতুর পর আসছে কি শুক্র, তারপর রবি, তারপর চন্দ্র, তারপর মঙ্গল, তারপর শুক্র নয়, মঙ্গলের পর রাহু, রাহুর পর বৃহস্পতি, বৃহস্পতির পর শনি, শনির পর বুধ, কমপ্লিট। আবার কেতুতে ফিরে আসছে। এইভাবে এগুলোকে আমরা ডিস্ট্রিবিউশন করি। কেন ডিস্ট্রিবিউশন করি? সেটা হলো, আপনি তো এতদিন এর আগে জন্মাচ্ছিলেন যে এই নক্ষত্রে জন্মালে কি ফল হবে। মাইক্রোস্টেলার সিস্টেমে এলো কি, যে এই নক্ষত্রের কোন অংশে আপনি জন্মাচ্ছেন, অর্থাৎ এই 13°20' যেখানে আপনার লগ্ন পড়ছে, এই 13°20' মধ্যে কোন জায়গায় আপনার লগ্ন পড়ছে। ধরা গেল আপনার লগ্ন পড়ছে এই বিন্দুতে, এইখানটা, অর্থাৎ প্রথমেই পড়ছে। তাহলে আপনি জন্মালেন কোথায়? মাইক্রোস্টেলার সিস্টেমে কেতুর সাব, এটাকে বলা হবে সাব লর্ড। কেতুর সাবে আপনি জন্মাবেন, আর এই কেতু আপনাকে দিশা দেখাবে। এই কেতু বলে দেবে আপনার ক্যারেক্টার কেমন, আপনার স্বভাব কেমন, আপনি কি জীবনে পেতে পারেন কি না পেতে পারেন, সমস্ত কিন্তু এই সাবলর্ড আপনাকে নির্দেশ দেবে। ঠিক তেমনই ভাবে আপনি যদি এখানে জন্মাচ্ছেন, অর্থাৎ এক বিন্দু ওপরে মাত্র 2 মিনিটের এদিক ওদিক, তাতে আপনার কিন্তু এই সাবলর্ড চেঞ্জ হয়ে যাবে। এইটা প্রযোজ্য হয় কোথায় বলুন তো? যখন টুইন ব্রাদার বা টুইন সিস্টার বা টুইন বেবি জন্মায়, সেক্ষেত্রে একই লগ্ন থাকে, একই রাশি থাকে, একই দশা থাকে, কিন্তু তবুও তাদের ভাগ্যে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। আর সেটার ফল কিন্তু নির্দেশ করতে পারে এই কেপি সিস্টেম বা মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি। আর মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজিতে শুধু এই প্রথম ভাব নয়, এর যে ক্যালকুলেশন বা গাণিতিক সিস্টেমটা প্রফেসর কৃষ্ণমূর্তি সেট করেছেন, সেটা হলো কি, প্রত্যেকটি ভাব, অর্থাৎ প্রথম ভাব যদি এখানে শুরু হয়, দ্বিতীয় ভাব ঠিক 25 ডিগ্রি বা 27 ডিগ্রি বা 32 ডিগ্রি পরে দ্বিতীয় ভাব হবে। সেই দ্বিতীয় ভাবের পয়েন্টটাও কিন্তু কেপি সিস্টেমে আগে নির্দেশ করা হয়। কারণ কি, ওইটা আবার যে ভাবে পড়বে, ওখানেও সেরকম স্টেলার সিস্টেম আছে। যে জায়গাটায় পড়লো সেখানে দেখা গেল সাবলর্ড, অর্থাৎ উপনক্ষত্র বা নক্ষত্রের যে অংশ সাবলর্ড, সেই সাবলর্ডটা ধরুন ভেনাস পড়ল, তাহলে এই ভেনাস নির্দেশ করবে যে দ্বিতীয় ভাব কি ফল ক্যারি করবে ওনার লাইফে। ঠিক তেমনি দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব, সমস্ত ভাব থেকে আমরা বুঝতে পারি যে জাতকের জীবনে কি কি ঘটতে পারে। এটা হলো মাইক্রোস্টেলার বা কেপি সিস্টেমের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ অংশ। আর এইটা আধুনিক জীবনে মানুষের বিভিন্ন রকম কোয়ারি হতে পারে। যেমন আগের দিনে প্রফেশন এত বেশি ছিল না, 10টা প্রফেশন ছিল, ঠিক আছে। এখন কিন্তু হাজার হাজার টাইপের প্রফেশন বেরিয়েছে। আর তার প্রয়োজনে যে কোন মানুষ কী ধরনের প্রফেশনে যাবে, তার লাইফে ঠিক কী ধরনের ঘটনা ঘটতে চলেছে, বিবাহ কিভাবে হবে, কেমনভাবে হবে, এই সমস্ত জানতে গেলে আমাদের কৃষ্ণমূর্তি সিস্টেমের উপর নির্ভর করতেই হচ্ছে।
আর যার জন্য কৃষ্ণমূর্তি সিস্টেম আগামী দিনের সবচেয়ে বেটার সিস্টেম। আপনারা যারা এখনো পর্যন্ত সনাতন জ্যোতিষের শুধু রাশিফলের উপর ডিপেন্ডেন্ট করে আছেন, সে জায়গাটা আপনারা থাকতেই পারেন, কিন্তু কৃষ্ণমূর্তি সিস্টেমটা একটু ফলো আপ করুন বা অনুসরণ করুন। এর পরের এপিসোডে আমি আসবো আপনাদের বোঝাতে কাশফল সিস্টেম, অর্থাৎ কাশ টু কাশ, এই যে ভাব, এবারে এই ভাবের মধ্যে কাশফল সাবলর্ড কিভাবে ডিফাইন করে, বা প্ল্যানেটারি সাবলর্ড, যে প্ল্যানেটগুলো বসে রয়েছে সেগুলো ঠিক অনুরূপ সাবলর্ডের উপর বসে রয়েছে, আর সেই সাবলর্ড কীভাবে ডিফাইন করে মানুষের ভাগ্যকে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। আপনারা দেখতে থাকুন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।